আসসালামু আলাইকুম। এচএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতেহ মুবিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানুয়ারির শেষে দেশে আসছে করোনার ভ্যাকসিন। ফেব্রুয়ারিতে সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার থেকে ভাসানচরে আরও 1800 রোহিঙ্গা। দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে চাপ সৃষ্টির আহ্বান। আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে, এজন্যই উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ, বললেন প্রধানমন্ত্রী। এবং উন্নয়নের অগ্রযাত্রায় আলোচনার শীর্ষে পদ্মা সেতু। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে মেট্রো রেলের কাজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতেই দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোর প্রস্তুতির শীর্ষক ভার্চুয়াল বৈঠকে তিনি আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করার কথা ভাবছে মন্ত্রণালয়। মহামারী মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোতে হাইফ্লো নজেল অক্সিজেন ক্যানোলা স্থাপনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। Maybe sometime in January or end January, or maybe sometime in the first quarter of February of next year. This is our expectation. এবং ভ্যাকসিন আসলে পরে ভ্যাকসিন দেওয়ার জন্য সরকারিভাবে সকল প্রস্তুতি আমরা নিচ্ছি। I will also try to involve private sector in the vaccination program. ফেব্রুয়ারিতে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। করোনা পরিস্থিতি ভালো হলে জুনে এসএসসি আর জুলাই আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে এইচএসসি পরীক্ষার ফল। একরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে 17 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পিএসসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়া হয়েছে অটোপাস। দুদিন পর নতুন বছর শুরু হলেও ক্লাস পরীক্ষা নিয়ে এখনও অনিশ্চিত শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী বলছেন, সিলেবাস সংক্ষিপ্ত করে নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। চিন্তা ভাবনা চলছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও। 2021 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বর মূল্যায়ন করে এইচএসসির ফল প্রকাশে কাজ করছেন 8 সদস্যের পরামর্শক কমিটি। ফলাফলে সংক্ষুব্ধ হলে আবেদন করার সুযোগ থাকছে বলেও জানান তিনি। অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে এবং সে অধ্যাদেশটি জারি হয়ে গেলে ইনশাআল্লাহ সাথে সাথেই আমরা আমাদের ফলাফল এইচএসসি প্রকাশ করতে পারবো। এছাড়া প্রতি বছর আড়ম্বরপূর্ণ বই উৎসব হলেও করোনার কারণে এবার আগেই তা বাতিল করেছে সরকার। শিক্ষামন্ত্রী জানান, 31 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেও কয়েকদিনে পর্যায়ক্রমে বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। আমরা আশা করছি যে এই করোনার যে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল সারা বিশ্বে, সেটি কাটিয়ে উঠে আমরা কিছুটা অনুকূল পরিবেশ এই বছর আমরা দেখতে পাবো এবং আমাদের শ্রেণীকক্ষে এনেই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা পাঠদান করতে পারবো। তিনি জানান, আগামীতে শ্রেণীকক্ষে রোল নম্বরের পরিবর্তে চালু করা হবে আইডি নম্বর, আর জানুয়ারির শেষ নাগাদ দেওয়া হবে জেএসসি ও সমমানের পরীক্ষার সনদ। স্কুল ভর্তিতে শিক্ষার্থীদের বয়সসীমা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিরসনে শিগগিরই বৈঠকে বসার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অধ্যাদেশটি আমরা আশা করছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অধ্যাদেশটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জন মারা গেছেন। এর মধ্যে 19 জন পুরুষ ও 11 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7509। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 19 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 6 জন, খুলনা বিভাগে 3 এবং রাজশাহী ও রংপুর বিভাগে 1 জন করে
মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 14,588টি নমুনা পরীক্ষায় 1,181 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.10%। মোট আক্রান্তের সংখ্যা 5,11,261। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,245 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 4,54,563। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় ভাসানচরে নেওয়া হয়েছে আরও 1,804 জন রোহিঙ্গাকে। দুপুরে নৌবাহিনীর 6টি জাহাজে এসব শরণার্থীদের নেওয়া হয় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে। এর মধ্যে 433 জন পুরুষ, 523 জন নারী ও 848 জন শিশু রয়েছে। সকাল 9:15টার দিকে নৌবাহিনীর 5টি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাব থেকে যাত্রা করে। ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে গতকাল কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে বাস যোগে তাদের চট্টগ্রামে নেওয়া হয়। শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গত রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। ব্যবসা বাণিজ্য করে দিতে আর ব্যবসা বাণিজ্য লাইন করে দিব হেন্দিল্লা হয়ে আর ইয়ে আসি দিয়ে নতুন আরো নিরাপত্তা করি আরে থাকি পাইজুম খাই পাইজুম সুখী সংসার করি পাইজুম হেন্দিল্লা আশা করি আরে আর যখন হাঁস দিলে হাঁস করিম, জাল বাইতে হলে জাল বাইম, আল করতে হলে আল করিম, খেত করতে হলে খেত করিম, আজ করা ফাইতে হলে ইং করিম, জিয়ান করতে ব্যবস্থা করি দে ইয়াং করিম। নিজেরা উদ্যোগী হয়ে এখানে এসছে, সব প্রণোদিতভাবে, কেউ কেউ জোর করা হয়নি এখানে। এবং আমরা বিশ্বাস করি এই গ্রুপটা আমাদের ভবিষ্যতে আরও বাড়বে। আমাদের যেহেতু 1 লক্ষ লোকের আবাসন ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব গণমাধ্যমে রোহিঙ্গাদের ভাসানচরে জোরপূর্বক স্থানান্তরের তথ্য সঠিক নয়। কোনো ধরনের চাপ প্রয়োগ করে নয়, বরং যারা স্বেচ্ছায় যেতে চেয়েছেন শুধু তাদেরই ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশই কমছে। আর বিএনপি যেসব জায়গায় জয়ী হয়েছে সেখানে আওয়ামী লীগের একাধিক বিজয়ী প্রার্থী থাকায় সে সুবিধাটুকুও তারা পেয়েছে। মির্জা ফখরুল সাহেবকে বলতে চায়, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। 10 বছর বয়স হলেও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। হাইকোর্ট নতুনভাবে এই বয়স নির্ধারণ করে দিয়েছেন। একই সাথে ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 2010 সালের জানুয়ারির পরে যেসব শিশুর জন্ম তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না, এই শর্ত স্থগিত করেছে উচ্চ আদালত। মুন্সিগঞ্জের এক শিক্ষার্থীর বাবার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এসব আদেশ দেন। আদালত 10 বছর বয়সী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে অনলাইন আবেদন সংশোধন করারও নির্দেশনা দিয়েছেন। গত 27 ডিসেম্বর অনলাইনে স্কুল ভর্তির আবেদন করার সময় শেষ হয়েছে, আর ভর্তি লটারি হওয়ার কথা 30 ডিসেম্বর। যখনই কেউ অ্যাপ্লিকেশন করছিলেন যাদের জন্ম 1/1/2010-এর পরে ছিল, কিন্তু তারা অলরেডি ক্লাস 5-এ উঠে গেছেন, তাদেরটা নেওয়া হচ্ছিল না। এক জায়গাতে তারা বলছেন ম্যাট্রিকের জন্য মিনিমাম বয়স থাকতে হবে 14, অন দ্য আদার হ্যান্ড ক্লাস 9-এর জন্য বলা আছে 12, আর যখন ক্লাস 6-এ ভর্তি হচ্ছে তখন বলছেন 11+। তো এখানে তো তাদেরই কাজের মধ্যে একটা সমন্বয়হীনতা, এগুলি সব লিখেছে। সার্কুলারটা স্টে করে দিয়েছেন এইরকম স্টুডেন্টদের জন্য যারা আগামী 2026 সালে 14 বছর বয়স অ্যাটেন্ড করবেন ম্যাট্রিকের জন্য। এবং এই বছরের যে ক্লাস 6-এ ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরও 7 দিন বর্ধন করে দিয়েছেন। ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে, এজন্যই দেশে উন্নয়নের গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তিনি বলেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। এ সময় জিডিপি 8.51 নির্ধারণ করে প্রায় 65 লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। আপেল মাহমুদের রিপোর্ট।
আগামী 5 বছরে দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ সভা। গণভবন থেকে পরিকল্পনা কমিশনে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবৃদ্ধি নির্ধারণ করা হয় 8.51%। দারিদ্র্যের সীমা প্রায় 16 ভাগে নামিয়ে আনার পাশাপাশি 1,16,00,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর এসবের জন্য অনুমোদন দেওয়া হয় প্রায় 65 লাখ কোটি টাকা, যার বেশিরভাগই আসবে বেসরকারি খাত থেকে। এ সময় 2021 সাল থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমাদের বিজয় মাসের মধ্যেই আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আমরা অনুমোদন করে দেব, যাতে আমরা 2021 সাল থেকে এটা বাস্তবায়নের কাজ করতে পারি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে সরকারের লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি। ক্ষমতাটা ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। পরে সংবাদ সম্মেলনে ইউনিয়ন ভিত্তিক ভূমি ব্যবহারে মাস্টার প্ল্যান তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। উনি আজকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যারা এই বিষয়ে করার কথা ভূমি ইত্যাদি, তোমরা ল্যান্ড ইউজ প্ল্যান করো সকল ইউনিয়নের জন্য, যাতে করে এখানে ওখানে ঘর বাড়ি না উঁচিয়ে ইত্যাদি না করে মানুষকে কিছু না করতে পারে। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার প্রধানের নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রথম দফা পৌরসভা নির্বাচনের বেশিরভাগেরই ফলাফল পূর্ব নির্ধারিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসায় সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল দাবি করেন, আমলারা বর্তমানে সরকার পরিচালনা করায় রাজনীতিবিদরা পেছনে চলে গেছেন। তার ভাষায়, ক্ষমতায় টিকে থাকতে রাজনীতিবিদরাই আমলাদের সন্তুষ্ট করছেন। তবে 2021 সালে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে আশা করেন মির্জা ফখরুল। সরকারের যে কর্তৃত্ববাদের যে চেহারা, তার ক্যারেক্টার, সেটা আরো প্রচন্ড ভাবে এসছে। সাংবাদিকদেরকে এর মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। 2020-কে আমরা কখনোই ভালো করে কিছু দিতে পেরেছি বলে আমরা বলতেই পারি না। তবে আশা করতে পারি যে 2021 সালে অন্তত কমপক্ষে জনগণের যে অধিকার, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা অবশ্যই প্রত্যাশা করব। এবার বর্ষ শেষের বিশেষ প্রতিবেদন, বিদায় 2020। উন্নয়নের অগ্রযাত্রায় 2020 সালে আলোচনার শীর্ষে ছিল পদ্মা সেতু। বিজয়ের মাসে 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় সেতুর পুরো কাঠামো। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে রাজধানীর মেট্রো রেলের কাজ। কর্ণফুলী নদীর তলদেশে টানেল তৈরির কাজ এরই মধ্যে 61 ভাগ শেষ হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর বিদায়ী বছরের অগ্রগতির খবর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার দেয়া 10 মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুত। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই এসব প্রকল্পের কাজ। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কিংবা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি তাক লাগিয়ে দিয়েছে দেশবাসীকে। অগ্রগতি বিচারে সবচেয়ে এগিয়ে পদ্মা সেতু। সেতুর সার্বিক অগ্রগতি 82% বেশি। 10 ডিসেম্বর সর্বশেষ 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে 6150 মিটারের পুরো সেতু এখন দৃশ্যমান। সংযুক্ত হল মাওয়া ও জাজিরা প্রান্ত। করোনার কারণে কয়েক মাস বন্ধ থাকলেও এখন আবার চলছে দেশের প্রথম মেট্রো রেলের কাজ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় 78% এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 47% কাজ শেষ হয়েছে। 2021 সালের ডিসেম্বরের মধ্যে মেট্রো রেল চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এরই মধ্যে চালু হয়েছে। এবছরের 8 এপ্রিল 55 কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। 3.3 কিলোমিটার লম্বা টানেলের কাজ 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত 10 মেগা প্রকল্পের একটি। কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে। নভেম্বর পর্যন্ত ভৌত কাজের অগ্রগতি 40 ভাগ। করোনা পরিস্থিতির মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে 30 ভাগেরও বেশি শেষ। এদিকে 2021 সালেই উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেল এবং সড়ক পথে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ঢাকা কুয়াকাটা মহাসড়ক থেকে পায়রা বন্দর পর্যন্ত দেশের প্রথম 4 লেনের আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। 2021 সালেই আন্তর্জাতিক সমুদ্র বন্দর হিসেবে পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মে মাসে। করোনা পরিস্থিতির মধ্যে এটি ছিল বড় সুখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্পের একটি দোহাজারী-কক্সবাজার ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্প। 2022 সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলা দর্শকদের জন্য আরও ভালো মানের অনুষ্ঠান উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঈদ কুইজ মেগা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, দর্শকদের পুরস্কৃত করতে আগামীতেও ঈদ আয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হবে। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। 10 দিন ব্যাপী এটিএন বাংলার বর্ণাঢ্য ঈদ আয়োজন। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা বরাবরই ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও ঈদ উল ফিতরে 10 দিনের বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি ছিল মেগা কুইজের ব্যবস্থা। আমার পিয়া ঘুমিয়ে আছে চাঁদের আলো করে। স্পন্সর প্রতিষ্ঠান ছিল বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। প্রথম পুরস্কার ছিল ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকেট। কুমিল্লার আব্দুল হান্নান মেগা কুইজে বিজয়ী হন। তার পক্ষে পুরস্কার নেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এই পুরস্কার হয়তো ছোট্ট পুরস্কার, কিন্তু আমাদের যে চিন্তা চেতনা সেটি অনেক বিশাল। এটিএন বাংলা অনেক বড়ভাবে চিন্তা করে সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে। সেই বিশালতা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। করোনা মুক্ত হবার পর আমরা আরও বড় অনুষ্ঠানের আয়োজন করব। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আরও অনেক ভালো ভালো পুরস্কার প্রদান করব বলে আমরা আশা করি। অনুষ্ঠানে ভবিষ্যতেও দর্শকদের পছন্দ অনুযায়ী ভালো মানের অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমার দর্শকবৃন্দ সবাইকে আমি জানাই যে আপনারা ঈদের প্রোগ্রাম খুব মনোযোগ সহকারে তো প্রতি বছর দেখেন। আগামী দিনগুলোতেও আপনারা এই সব কুইজ পুরস্কার জেতার জন্য আপনারা আসবেন, এগিয়ে আসবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। লায়ন বাশা সাহেব আমাদের এটিএনের শুরু থেকেই উনি আমাদের সঙ্গে আছেন। এটিএন বাংলা, এটিএন নিউজ দুই চ্যানেলের পক্ষ থেকেই জানাই আমি ওনাকে ধন্যবাদ। শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি আগামীতে বিভিন্ন সৃজনশীল কাজে এটিএন বাংলার সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। এটিএন বাংলা আমাদের এটি পরিবার, এবং এই পরিবারের সাথে আমরা বহুদিন থেকে আছি। এডুকেশন জোন এবং ডিবেট ফর ডেমোক্রেসির যে ডিবেট অনুষ্ঠানগুলোতে সেগুলোর সাথেও ছিলাম। আগামী দিনে হয়তো শিক্ষামূলক আরও নতুন নতুন অনুষ্ঠান এটিএন বাংলায় হবে, আমরা সেখানেও থাকার চেষ্টা করব। করোনা মহামারীর কারণে এবার ছোট পরিসরে আয়োজন করা হলেও আগামীতে আরও বড় আয়োজনের মধ্য দিয়ে কুইজ বিজয়ীদের পুরস্কৃত করার কথা জানান সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভিড়ল পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প। ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজটি সকালে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত আনলোডিং জেটিতে পৌঁছায়। এরপর গভীর সাগর থেকে জাহাজটিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেন বন্দরের পাইলটরা। গত 22 ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ভেনাস ট্রায়াম্প। 2025 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি আনুষ্ঠানিকভাবে চালুর কথা রয়েছে। এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল, এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিএ-কে হ্যান্ড ওভার করা হবে, এবং সিপিএ এই পোর্টটাকে বাণিজ্য ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে।
সংগঠনের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হেফাজতে ইসলাম। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। একই সাথে আল্লামা শফির পরিবারের সদস্য ও তার অনুসারীদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। তার ছেলে ইউসুফ বিন আহমেদ শফি বলেন, পরিকল্পিতভাবে আল্লামা শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ সময় হেফাজতে ইসলামের নতুন কমিটিকে অবৈধ বলে দাবি করা হয়। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আল্লামা শাহ আহমদ শফির পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা বিধান করতে হবে। যারা মামলা তুলে নেওয়ার হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ দোকানের বৈধতা দেওয়ার কথা বলে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ওই মার্কেটটির 3টি ব্লকে নকশা বহির্ভূত 911টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে গত 8 ডিসেম্বর অভিযান শুরু করে ডিএসসিসির কর্মকর্তারা। তবে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন সাবেক মেয়র। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে 30 ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরেও এ কর্মসূচি পালিত হবে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান। এ সময় তিনি অভিযোগ করেন, 2018 সালের 30 ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতি করে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অনিয়মের তদন্ত দাবির পাশাপাশি সরকারের পদত্যাগ দাবি করেন রিজভী। 2018 সালের 29 ডিসেম্বর কালো রাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ। সেদিন গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছিল এই আওয়ামী লীগ। 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস। এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 7টি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগড়ি, পতেঙ্গা, টেরিবাজার, চৌধুরীহাট, পাবনার বেড়া এবং গাইবান্ধার কালীর বাজারে ভার্চুয়াল প্ল্যাটফর্মের শাখাগুলোর উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। ইসলামী ব্যাংক বর্তমানে 373টি শাখা, 162টি উপশাখা, 2203টি এজেন্ট আউটলেট, 1600-র অধিক এটিএম, সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর মতিঝিলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 50তম উপশাখা, মানিকনগর উপশাখা এবং ফেনীর পরশুরামের ধনিকুণ্ডা বাজারে ও সাভারের ভাকুরতা বাজারে 2টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসবের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 8,13,62,000। মারা গেছেন 17,76,000-এরও বেশি মানুষ।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা 1,93,10,000-এরও বেশি, মৃত্যু 3,35,000-এর অধিক। ক্ষয়ক্ষতিতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা 1,02,24,000 ছাড়িয়েছে, মৃত্যু 1.5 লাখের কাছাকাছি। অতি সংক্রামকের রূপ নেওয়া যুক্তরাজ্যের নতুন করোনা ভাইরাসেরও সন্ধান মিলেছে ভারতে। প্রাথমিকভাবে এই ভাইরাসে শনাক্ত 6 জন, তারা সবাই সদ্য যুক্তরাজ্য ফেরত। রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হলেও মৃত্যুহার কম। সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে মৃতের সংখ্যা 55,265 জন, তবে নতুন হিসাবে এই সংখ্যা 2 লাখের কাছাকাছি। মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা ও সিটি ইউনিভার্সিটির মধ্যে কম খরচে ইন্টারনেট সেবার চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর পান্থপথে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলম, রবির পক্ষে চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মোহাম্মদ আদিল হোসেন নোবেল এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ জুলফিকার হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। চুক্তির মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা অনেক কম খরচে রবির ইন্টারনেট সেবা পাবে। অল্প খরচে ভার্চুয়াল ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালাতে পারবেন তারা। জনপ্রিয় অভিনয়শিল্পী ও পুলিশ কর্মকর্তা ডিএ তাইবের উদ্যোগে বিএফডিসিতে দুস্থ অসহায় শিল্পী ও কলাকুশলীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ডিএ তাইব ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজসেবক মতিন খান, যুবলীগ নেতা জাহান এম রহমান, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন, চিত্রনায়িকা আনহা তামান্না, টুনটুনি ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী। করোনাকালীন সময়েও নিয়মিত দুস্থ ও অসহায় শিল্পীদের পাশে দাঁড়িয়েছে ডিএ তাইব ফাউন্ডেশন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কক্সবাজারের ইউনিয়ন ব্যাংক লিমিটেডের রামু শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, রামু বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ধীমান শর্মা। পরে উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ব্রাদার্স ইউনিয়নকে 3-0 গোলে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের পথে উত্তর বারিধারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপে খেলার 13 মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ইয়েভগেনি কুচনেভের গোলে এগিয়ে যায় বারিধারা। ব্রাদার্সের দুর্বল রক্ষণের কারণে খেলার 26 মিনিটে সুমন রেজা ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফিরে 59 মিনিটে মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ আব্দুল রাহিম বারিধারার হয়ে 3-0 গোলের জয় নিশ্চিত করেন। 3 ম্যাচে 2 জয়ে শেষ 8-এর সম্ভাবনা বাঁচিয়ে রাখল উত্তর বারিধারা। গ্রুপের শেষ ম্যাচে আরামবাগের কাছে সাইফ স্পোর্টিং পরাজিত না হলেই কোয়ার্টার ফাইনালে খেলবে বারিধারা। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নিষেধাজ্ঞা থাকায় 2019-এর অক্টোবর থেকে সাকিব কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন। চলতি বছরের 29শে অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়। জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা শুরু হবে। সাকিবের চুক্তির বিষয়টি জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। এছাড়া জাতীয় দলে নিয়মিত হতে পারলে চুক্তিতে রাখা হতে পারে তাসকিন আহমেদকেও। মেলবোর্নে একদিন বাকি থাকতেই বক্সিং ডে টেস্ট জিতল ভারত। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে 8 উইকেটে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। স্বাগতিকদের দেয়া মাত্র 70 রানের টার্গেট তাড়া করতে নেমে 16 ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারত। এর আগে 6 উইকেটে 133 রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে 200 রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ 45 রান করেন ক্যামেরন গ্রিন। মোহাম্মদ সিরাজ নেন 3 উইকেট।
অস্ট্রেলিয়ার 196 রানের জবাবে প্রথম ইনিংসে 326 রান করেছিল ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। জানুয়ারির শেষে দেশে আসছে করোনার ভ্যাকসিন, ফেব্রুয়ারিতে সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার থেকে ভাসানচরে আরও 1800 রোহিঙ্গা, দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে চাপ সৃষ্টির আহ্বান। আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে, এজন্যই উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ, বললেন প্রধানমন্ত্রী। এবং উন্নয়নের অগ্রযাত্রায় আলোচনার শীর্ষে পদ্মা সেতু, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে মেট্রো রেলের কাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।